অডিও ভিজুয়াল বুকস বাই অপর্ণা চ্যানেলে আজ পড়ে শোনাব জাতকের গল্প চরিত্র পরীক্ষা। কৌশলরাজ একজন মহাপ্রাজ্ঞ, চরিত্রবান, সুদর্শন, বেদজ্ঞ ব্রাহ্মণকে নিজের গৃহে প্রতিপালন করিতেন। ক্রমে তাহার বিদ্যাবত্তা ও ধর্মপ্রাণতায় মুগ্ধ হইয়া তিনি তাহার শিষ্যত্ব গ্রহণ করিলেন। রাজা তাহার গুরুকে এতই ভক্তি করিতেন যে ব্রাহ্মণ মনে মনে বড় লজ্জা পাইতেন। ব্রাহ্মণ মনে মনে ভাবিতেন তিনি এতটা ভক্তি পাইবার পাত্র নহেন। তাহার যত জ্ঞানী থাকুক আর তিনি যত চরিত্রবানই হোক না কেন, তিনি যখন রাজপ্রাসাদে রাজগুরুর জীবনযাপন করিতেছেন তখন তিনি অন্যান্য সকলের মতোই একজন ভোগী গৃহী মাত্র। পারমার্থিক পথে তিনি অপর সকলের চেয়ে অধিক দূর অগ্রসর হন নাই। তিনি একদিন ভাবিলেন, রাজা যে আমাকে এত ভক্তি করেন তাহা কিসের জন্য, পরীক্ষা করিয়া দেখা যাক। আমার জ্ঞানের জন্য, না জাতিকুলের জন্য, না ধর্মানুশীলনের জন্য, না চরিত্রের জন্য? এই সংকল্প করিয়া তিনি একদিন ধনপালের ফলক হইতে একটি স্বর্ণমুদ্রা গ্রহণ করিলেন। ধনপাল রাজগুরুকে ভক্তি করিতেন দেখিয়াও কিছু বলিলেন না। দ্বিতীয় দিন আর একটি স্বর্ণমুদ্রা গ্রহণ করিলেন। ধনপাল সেদিনও কিছু বলিলেন না। তৃতীয় দিন ব্রাহ্মণ এক মুঠা স্বর্ণমুদ্রা লইয়া যাইতেছিলেন। ধনপাল সেদিন ধরিয়া ফেলিলেন। ব্রাহ্মণ পালাইতে চেষ্টা করিলেন না। স্বর্ণমুদ্রাগুলি ফেরতও দিলেন না। ধনপাল রাজাকে জানাইলেন। রাজা বিশ্বাস করিলেন না। কিন্তু ব্রাহ্মণ স্বয়ং দোষ স্বীকার করিলেন এবং মুদ্রাগুলি রাজার হাতে দিয়া নীরবে দাঁড়াইয়া রহিলেন। রাজা বড়ই দুঃখিত হইলেন। তাহার এত বড় মধুর স্বপ্ন ভাঙিয়া গেল। তিনি বলিলেন, ব্রাহ্মণ, আপনি এমন কাজ কেন করিলেন? আপনাকে আমি গুরুর পদে বরণ করে আপনার দাসানুদাস হয়ে সেবা করছি। আপনাকে কত ধন উপহার দিয়েছি, আপনি তা গ্রহণ করেননি। অথচ আপনি সামান্য 10টি স্বর্ণমুদ্রার লোভ সামলাতে পারলেন না। আপনি প্রকাশ্যে ধরা পড়েছেন। এখন আপনাকে দণ্ড গ্রহণ করতে হবে। আপনাকে দণ্ড দিতে আমার বুক ফেটে যাচ্ছে। অথচ রাজধর্ম পালন করতে হবে, নতুবা লোকে আমাকে অবিচারক বলবে। ব্রাহ্মণ বলিলেন, মহারাজ, আমি চাইলেই শত শত স্বর্ণমুদ্রা পেতে পারতাম। তাছাড়া আমার কোনো অভাব নেই। তবু এ কাজ কেন করলাম একবার ভেবে দেখো না, তারপর দণ্ডভোগ করব। রাজা বলিলেন, আমি তো কিছু বুঝতে পারছি না ঠাকুর, সব আমার প্রহেলিকা বলে মনে হচ্ছে। ব্রাহ্মণ বলিলেন, তবে শোনো মহারাজ, আমি কেবল পরীক্ষা করে দেখছিলাম আমি যে তোমার এত বেশি ভক্তির পাত্র তা কিসের জন্য। আমার গভীর জ্ঞানের জন্য, না জাতিকুলের জন্য, না চরিত্রের জন্য? এখন দেখলাম চরিত্রের জন্যই আমি এতদিন ভক্তিভাজন হয়েছিলাম। চরিত্র যদি যায় তবে ব্রহ্মজ্ঞতা, বেদজ্ঞতা বা জাতিধর্ম কিছুই বাঁচাতে পারে না। জাতিকুল বা বিদ্যাজ্ঞান ইত্যাদি চরিত্রহীনকে একদিন দুদিন পর্যন্ত বাঁচাতে পারে, তৃতীয় দিনে তারাও অক্ষম হয়ে পড়ে। এখন বুঝতে পেরেছি এই চরিত্রই মানুষের সবচেয়ে বড় বল ও সম্বল। সমাজ সংসারের মধ্যে থাকলে, বিশেষত রাজৈশ্বর্যের মধ্যে গুরুর পদে বসে থাকলে ওই চরিত্রটিকে সম্পূর্ণ নির্মল করা কঠিন। তাই আমি আজই জেতবনে গিয়ে গৌতম বুদ্ধের শরণ নিয়ে প্রব্রজ্জা গ্রহণ করব। রাজা কৃতাঞ্জলি হইয়া ক্ষমা প্রার্থনা করিতে লাগিলেন। ব্রাহ্মণ বলিলেন, রাজন, তোমার কোনো দোষ নেই। তুমি আপন রাজধর্মই পালন করেছ। তুমি যদি দণ্ড দিতে না চাইতে তাহলে চরিত্রের মর্যাদার প্রকৃত পরীক্ষাই হতো না। রাজা ও ব্রাহ্মণের স্ত্রী পুত্র সকলেই তাহাকে সংসার ত্যাগের সংকল্প হইতে নিবৃত্ত করিতে যথেষ্ট চেষ্টা করিলেন,
কিন্তু ব্রাহ্মণ কোনো নিষেধ না শুনিয়া জেতবনের বিহারে চলিয়া গেলেন। জাতকের গল্প চরিত্র পরীক্ষা এখানেই শেষ হলো। ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করবেন, কমেন্টস করে জানাবেন গল্পটা কেমন লাগলো, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।